প্রায় 5 ঘন্টার নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস, যোগ দিয়েছে সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা। নারায়ণগঞ্জে জুলাই আগস্ট বিপ্লবে শহীদের স্ত্রী সেজে মামলা, আসামিদের কাছ থেকে হাতিয়ে নিতেন অর্থ, আদালতে তলব। অনেক আদরের ভাই ছিল, সবার ছোট, এই বাইরে এভাবে আমরা চিন্তা করি না। চাঁদপুরে জাহাজে নিহত বাবুর্চি রানা কাজীর বাড়ি মুন্সিগঞ্জে এখনো চলছে মাতম, জড়িতদের সঠিক বিচার চান স্বজনরা। আমি ফোন না দিলেও ওই ফোন দিব, তো এটার কি বিচার হইব না? টাকাই চলতো, মনে করেন মালপত্র সবকিছু নিয়ে যেত, অন্ত হেয়া তো হয় নাই, এত বুঝতে যায় যে ষড়যন্ত্রই কিছু ছিল তাদের সাথে। সাতক্ষীরার পালপাড়ায় ফিরেছে সুদিন, নান্দনিক তৈজসপত্র উৎপাদনে লেগেছে আধুনিকতার ছোঁয়া, টালি টাইলস যাচ্ছে বিদেশে। 2024 সাল ছিল বৈশ্বিক তাপমাত্রার সবচেয়ে উষ্ণ বছর, এল নিনোর প্রভাব আবহাওয়ায় বন্যা, জলোচ্ছ্বাসে বিপুল আর্থিক ক্ষতি এবং প্রাপ্তি অপ্রাপ্তির মিশ্র দোলাচলে 2024 কেটেছে দেশের ফুটবল অঙ্গন। নারীরা সাফে সাফল্য এনে দিলেও হতাশায় ডুবায় জামাল ভুঁইয়ারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মরি। এবারে বিস্তারিত। প্রায় 5 ঘন্টা অতিক্রম হলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে লাগা আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রথমে রাত 1:52 সচিবালয় 7 নম্বর ভবনে আগুন লাগার খবর আসে। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে রাত 1:54 থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে 20টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সচিবালয়ের 7 নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী 3 বাহিনীর সদস্যরা সচিবালয় এলাকায় নিরাপত্তা দিচ্ছেন এবং ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন। 1:52 সময় আমরা সিদ্দিক বাজারে মেসেজ পাই যে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরেছে। সাথে সাথে আমাদের 1:54 মধ্যে আমাদের এখানে আমাদের ইউনিট পৌঁছে যায়। এই পর্যন্ত আমাদের এখানে 19টা ইউনিট নিয়োজিত করা হয়েছে, বাট এর মধ্যে আপনার 10টা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে, কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী কায়েসের রাহাত, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাহাত, আগুনের শিখা কতটা বশে আনতে পেরেছে ফায়ার সার্ভিস এবং কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে আমরা এখানে এসেছি প্রায় মধ্যরাত থেকে, এবং মধ্যরাত থেকে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে সচিবালয়ে কিন্তু একটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং এই অগ্নিকাণ্ডের সূত্রপাতটি প্রাথমিকভাবে যেটি বলা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, যে সচিবালয়ে যেই গৃহসজ্জা বা কক্ষ সজ্জার জন্য যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো, সেই সজ্জার যে দাহ্য পদার্থগুলো সেইগুলো থেকে মূলত আগুনের যে সূত্রপাতের যে ব্যাপারটি সেটি হয়েছে। এবং এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে সেটি হচ্ছে যে এখানে যে অগ্নিকাণ্ডের সূত্রপাতটি মূলত হতে পারে যে ইলেকট্রিক স্পার্ক প্লাগ বা যে শর্ট সার্কিট, সেরকম একটি জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে তারা একটি ধারণা করছেন। প্রাথমিকভাবে তারা এটি জানাচ্ছেন এবং এই অগ্নিকাণ্ডের ক্ষেত্রে বৈদ্যুতিক শর্ট সার্কিটের পরবর্তীতে যেটি সহায়ক ভূমিকা রেখেছে সেটি হচ্ছে যে এখানে তাদের কক্ষ সজ্জা করার জন্য যেই দাহ্য পদার্থগুলো বা অ্যাসবেস্টসের যে প্ল্যাকার্ডগুলো নিয়ে আসা হয়েছে
হয়েছিল এগুলো থেকে। তো এইটুকু প্রাথমিকভাবে তারা বলেছেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি রাত্রে 2টো থেকে এখানে অগ্নিকাণ্ডের ব্যাপক একটি ভয়াবহতা দেখা গিয়েছে। প্রথম দিকে এখানে যখন আমরা এসে পৌঁছেছি তখন এখানে দেখা গিয়েছিল যে বিভিন্ন জায়গা থেকে অগ্নিকাণ্ডের ফলে ধোঁয়া উঠছিল। তখনও আমরা অগ্নিকাণ্ডের যে শিখা সেটি কিন্তু সেভাবে দেখতে পাইনি, কিন্তু রাত যতটুকু গড়িয়েছে আমরা দেখেছি যে প্রায় 2 ঘন্টা বা 3 ঘন্টা পর সেখানে হচ্ছে যে অগ্নিকাণ্ডের শিখা দেখা গিয়েছে এবং জানলাগুলো ভেঙে সেখান দিয়ে আগুনের শিখা বেরিয়ে এসেছে এবং আগুনের তাপে অনেকগুলো জানলা এখানে ভেঙে পড়েছে। মূলত ফায়ার সার্ভিস থেকে এটুকু নিশ্চিত করা হয়েছে যে সচিবালয়ের 7 নং ভবনের 6, 7 এবং 8 এই 3টি তালা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই তালাগুলোর মাঝে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে বেশ কয়েকটি মন্ত্রণালয় ছিল, যার মাঝে ছিল যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো সেগুলো এখানে ছিল। এবং এই মন্ত্রণালয়গুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও প্রাথমিকভাবে তারা কোনো তথ্য জানায়নি, তবে তারা বলছেন যে ভেতরে যে কম্পিউটারগুলো ছিল কাজ করার জন্যে বা যে নথিগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং এই ক্ষেত্রে তারা বলছেন যে পুরো আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্ষেত্রে তাদের এখানে 2 শতাধিক কর্মী, অগ্নি নির্বাপন কর্মী বা ফায়ার ফাইটার কাজ করছেন এবং তারা চেষ্টা করছেন এই আগুনটিকে নিয়ন্ত্রণে আসার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আগুনটি অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে, অর্থাৎ অল্প 1-2টা জায়গা ব্যতীত অন্য কোনো জায়গা থেকে সেভাবে ধোঁয়ার যে একটি স্ফোরণ বা ধোঁয়ার যে অনেক বিশালতা সেটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আগুনের লেলিহান শিখা এখন আর দেখাই যাচ্ছে না। তো তারা আশা করছেন যে হয়তোবা আর কিছুক্ষণের মাঝে এই আগুনটিকে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা সম্ভব হবে। এবং ফায়ার সার্ভিসের বরাত দিয়ে আরেকটি বিষয় যেটি জানানো হয়েছে যে এখানে তাদের 2 শতাধিক কর্মী প্রত্যেকটি এই ভবনের প্রত্যেকটি কক্ষে তারা যাচ্ছেন এবং কক্ষে গিয়ে তারা এখানে খোঁজ নিচ্ছেন যে কোথায় কোথায় এখনও আগুনের কোনো অবশিষ্ট রয়েছে কিনা, এবং যদি সেক্ষেত্রে আগুনের কোনো অবশিষ্ট থেকে থাকে তবে এই আগুনের অবশিষ্টটুকু তারা সেখানে নিভিয়ে ফেলার জন্য কাজ করছেন। এবং এর মাঝে দুঃখজনক যে ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে যে আগুন নেভানোর ক্ষেত্রে একটি পাইপ টানতে গিয়ে একজন অগ্নি নির্বাপক কর্মী বা ফায়ার ফাইটার কিন্তু সড়ক দুর্ঘটনায় তিনি এখানে নিহত হয়েছেন। এবং এর পরবর্তীতে এই পুরো যে সচিবালয়ের যে 7 নং ভবন এবং এখানকার অগ্নিকাণ্ড এই বিষয়টি নিয়ে এখনও এখানে মোটামুটি জনগণ যারা এখানে ছিলেন তাদের ভেতরেও একটি সন্দেহের সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা বা ফায়ার ফাইটিংয়ের যে ব্যবস্থা সেটি নিয়ে একটি প্রশ্ন দেখা দিচ্ছে। অন্যদিকে তারা বলছেন যে আমাদের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটিকে আধুনিকায়ন করা আরও বেশি প্রয়োজন এবং একই সাথে সচিবালয় ভবনের যে নকশা সেটির গেট দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে সহজে ফায়ার ফাইটিংয়ের জন্য যে ট্রাকগুলো রয়েছে বা অগ্নি নির্বাপনের জন্য যে ট্রাকগুলো ব্যবহার করা হবে সেগুলো সেভাবে প্রবেশ করানো যাচ্ছিল না। তো এই কারণে আগুনটি নিভিয়ে আনতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন এখানে তারা হয়েছেন। তো মূলত এইভাবে প্রথম থেকে আমরা যখন এখানে ছিলাম তখন থেকে দেখেছি যে এইখানে বিভিন্নভাবে এই বিষয়টিকে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে এবং এই জন্যেই দেখা যাচ্ছে যে এই যে বিদ্যুৎ বা বলি বা প্রাথমিক তারা যে কারণগুলো বলছেন যে এখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এই কারণগুলো ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা এবং এটির পেছনে আসলে কি কারণ রয়েছে সেটি তারা তদন্ত সাপেক্ষে এখনও সেভাবে জানাতে পারছেন না। তবে তারা তদন্তের পর তারা বলবেন যে এখানে কিভাবে আগুন লেগেছে এবং এটিতে মূলত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সচিবালয় থেকে আগুনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী কায়েস রাহাত, এবং আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এ যেন মামলা চুরি। মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করতে জুলাই আগস্ট বিপ্লবে নিহত ব্যক্তির স্ত্রী সেজেছে এক প্রতারক নারী। আসল স্ত্রীর করা মামলা আদালত থেকে চুরি করে নামে বেনামে আসামি করে ফতুল্লা থানায় আরেকটি মামলা দায়ের করেছেন তিনি। টাকার বিনিময়ে আসামিদের অব্যাহতি দিতে গেলে ধরা পড়ে সে। এখন বারবার আদালত তাকে তলব করলেও পালিয়ে আছে ওই প্রতারক। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 18তম পর্ব। অনুসন্ধান করেছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন এবং জানাচ্ছেন এম এ আজিম।
জুলাই আগস্ট বিপ্লবে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিয়াজ মিয়া। এখন তার স্ত্রী ফারজানা হিসেবে নিজেকে দাবি করছেন এই দুই নারী। একজন আদালতে, আরেকজন হত্যা মামলা দায়ের করেছে ফতুল্লা থানায়। রহস্য অনুসন্ধানে কাজ শুরু করে দেশ টিভি টিম। ফারজানা নামে ঢাকার আদালতে করা মামলার বাদীকে পাওয়া যায় নিহত রিয়াজের নারায়ণগঞ্জের বাসায়। তার দেয়া তথ্য প্রমাণ বলছে এই নারী নিহত রিয়াজের স্ত্রী। আর্থিক সহযোগিতার কথা বলে অনেক রকমের কাগজপত্র আমার নিচ্ছে। এখন যদি আমার কাগজপত্র ফেক করে মামলা করে সেটা তো আমি জানি না। যখন আমি জানতে পারি যে হ্যাঁ আমার কাগজপত্র নিয়ে মামলা করা হয়েছে, এরকম নির্দোষ মানুষরে ফাঁসানো হয়েছে, তখন আমি না কোর্টে যাই। কোর্টে যায় যে জানতে পারি হ্যাঁ শিওর আমার কাগজপত্র দেয়া যে মামলা করা হয়েছে, আর হ্যাঁ দাবি করছে যে হ্যাঁ আসল ফারজানা। তাহলে ফারজানা সেজে মামলা করা প্রতারক নারী কে? জানতে তার মামলার কাগজপত্র ঘাটাঘাটি করলে বেরিয়ে আসে মামলা বাণিজ্যের প্রমাণ। ইতিমধ্যে টাকার বিনিময়ে আসামিদের অব্যাহতি দিতে হলফনামাও দেয়া শুরু করেছে সে। হলফনামা দেওয়ার ব্যবস্থা করা আইনজীবীর কাছেও মেলেনি ফারজানা সেজে প্রতারণা করা নারীর ঠিকানা। ওনার আসলে নাম্বার রাখা হয় না, যেহেতু উনি আমার লং টাইম ক্লায়েন্ট না, উনি আসছে হলফনামা করতে। উনি বলছে আমি নাম্বার চাইছি, বলছে যে ভাই এজাহারের কপিতে আছে, আর আমরাই তো আপনার কাছে আসবো, আপনার ফোন করার দরকার নেই। ঠিক আছে, আমি সবার মনে বলছি ঠিক আছে। ঘটনাটা তো আসলে এইটা আসলে একই নামে দুইজন ব্যক্তি, এটা আসলে অভাবনীয়, চিন্তার করা যায় না। তবে তার করা মিথ্যা মামলা হয়রানির শিকার অনেক নিরীহ মানুষ। বাদ পড়েনি এ মাছ বিক্রেতাও। রাজনীতি বা সংঘাতে না গিয়েও প্রতারক নারীর করা হত্যা মামলার আসামি তিনি। এই মামলার যে বাদীর স্বামী মারা গেছে, উনি এই মামলাই করেনি, এই মামলা ফ্রড, অন্য একটা মহিলাই মামলা করছে। এইটা নিয়ে আমরা হয়রানির শিকার, এখন ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। বিষয়টি বুঝতে পেরেছে ফতুল্লা থানা পুলিশ। অফিসার ইনচার্জ জানান মামলাটি খারিজের আবেদন করবেন তারা। স্যাররাও এটা নিয়ে উদ্বিগ্ন যে দুইটা বাদে কি করে হয়, ঠিক আছে। তো আমরা এটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, এটা দ্রুত আমরা নিষ্পত্তি করে দেব। এটা আসলে আমাদের পর্যন্ত আসে নাই, এটা আদালতের ওখানেই উপস্থাপিত হয়েছে, এবং যারা লয়ার যারা এটা উপস্থাপন করছে তারাও নাকি এটা আদালতে দুঃখ প্রকাশ করছে বিষয়টা নিয়ে। বিষয়টি নজরে আসার পর দুই ফারজানাকেই আদালতে হাজির হওয়ার আদেশ দেয় আদালত। তবে তারপর থেকেই লাপাত্তা প্রতারক ফারজানা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চাঁদপুর মেঘনা নদীতে জাহাজের নিহত বাবুর্চি মুন্সিগঞ্জের রানা কাজীর বাড়িতে এখনো চলছে শোকের মাতম। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি স্বজনদের। সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ছেলের ছবি দেখে শোক চেপে রাখার চেষ্টা মা হাসিনা বেগমের। 1 বছর হলো দেখেনি ছেলেকে। ছুটি না পাওয়ায় বাড়ি আসা হয়নি। চাঁদপুরে জাহাজে হত্যার শিকার রানার। রোববার মোবাইলে সর্বশেষ কথায় মাকে জানান ছুটি নিয়ে মঙ্গলবার বাড়ি এসে খাবেন মায়ের বানানো শখের পিঠা। জীবিত না পারলেও মঙ্গলবারই তার মরদেহ আসে মায়ের কাছে। এরকম জড়যন্ত্র মানুষ কি কেউ কোবায়া কাটতে হেলায়? এটা কি মানুষ? ওরা কি মানুষ? আমি তো মনে করেন আমার এত ছেলে থাকতে আমি রান্নার লগে আল্লাহ 30 দিন প্রত্যেক দিন রাত্রে কথা কইয়া তারপরে ঘুমাই। আমি ফোন না দিলে ওই ফোন দিব, তো এটার কি বিচার হইব না? ওখানে যে আমার কলজাটা ছিঁড়া যাইতে লাগছে, এটা কি ওইবার আগে কলজাটা ছিঁড়া যায় না? জাহাজের 7 জনকে নৃশংসভাবে হত্যার খবর টিভিতে দেখেছেন স্বজনরা। নিহতদের মধ্যে তাদের রানাও যে ছিলেন তা কিছুতেই ভাবতে পারেননি তারা। অনেক আদরের ভাই ছিল, সবার ছোট, এই বাইরে এভাবে আমরা চিন্তা করি না। 4 জনের মধ্যে যে আমার ভাই আছে আমি জানি না। আমরা তো খবর তো ঠিকই দেখতেছি, কিন্তু আমার ভাই যে আছে এটার মধ্যে আমরা জানি না। চাঁদপুর থেকে মঙ্গলবার রাত 9টার দিকে রানার মরদেহ আসে পরিবারের কাছে। পরে জানাজা শেষে দাফন করা হয় এলাকার সামাজিক কবরস্থানে। পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে রানা সহ 7 জনকে। লোক হিসেবে ভালো ছিল ছেলেটা, কোনো আমরা বিশৃঙ্খল না করতো না, কারোর সাথে মারামারি হানাহানি আর এই ছিল না।
খুব ভালো ছিল ছেলে। যে কোনো ষড়যন্ত্র হইতে পারে, মালিক ডাকাই চলতো, মনে করেন মালপত্র সবকিছু নিয়ে যেত, অন্ত হেয়া তো হয় নাই। এত বুঝা যায় যে ষড়যন্ত্রই কিছু ছিল তাদের সাথে। আমার সূক্ষ্ম বিচার জানি হয়, এটা আপনারা করবেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত বিচার চান পরিবার সহ স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। উন্নত চিকিৎসার জন্য জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তিনি। জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। আর্থাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজনৈতিক দল নয়, সরকারের ভেতরে বাইরে থাকা ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের নিয়ে অন্তর্বর্তী সরকারের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। সংস্কারকে দীর্ঘায়িত না করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচনের আয়োজনের আহ্বানও জানান তিনি। এদিকে দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, দেশ পরিচালনায় দায়িত্ব কারা নিবে, জনগণই তার সিদ্ধান্ত নেবে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অফ বাংলাদেশ জেটেভ এর রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে বিশেষ এই আলোচনা সভা। ফ্যাসিস্ট সরকার পতনে নির্দিষ্ট কোনো গোষ্ঠী নয়, দীর্ঘ সংগ্রাম ও অবদানের কথা উঠে আসে বক্তাদের কণ্ঠে। 16 বছর আন্দোলন করেছে রাজপথে বিএনপি, ক্ষমতায় যাওয়ার জন্য তারা, আমরা চাই নির্বাচন, সেই নির্বাচনের জনগণ আমাদেরকে যদি ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যায়, আমরা অবশ্যই ক্ষমতায় যাব। সভায় অংশ নিয়ে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, সরকারের নানা বক্তব্যে বিভাজিত হচ্ছে জাতীয় ঐক্য। রাজনৈতিক দল নয়, আওয়ামী দোসরদের নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা, এবং সেইটি হচ্ছে বিএনপির দাবি। সেই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আন্দোলন করেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ আবু সাইদকে, মুগ্ধ সহ 2000-এর মতো আমাদের সেই সমস্ত ছাত্র জনতা, শিশু, আমার বোনেরা ইন্তেকাল, শহীদ হয়েছে। বিএনপিরও 422 জন নেতা কর্মী শহীদ হয়েছে। মনে রাখতে হবে, কারো দানকে, কারো অবদানকে অস্বীকার করতে পারবেন না। সংস্কারের সাথে সব সময় জড়িত রাজনীতিবিদ, তার সাথে জড়িত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব। কাজে অস্বীকার করবে হবে না ভাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা কমিটির আয়োজনে সাবেক মরহুম জাসাসের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নুর 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বলেন, কারো একক প্রচেষ্টায় ফ্যাসিবাদ নির্মূল হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মূল ভিত্তি রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন। জনগণ কি ভাবে এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় না রাখলে রাজনীতির ভুল হয়ে যাবে। খুব ক্লিয়ার কাট কথা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। স্বাস্থ্য সেবায় চিকিৎসকদের আরও বেশি মানবিক হতে আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত চিকিৎসক সমাবেশে কথা বলেন তিনি। দেশের চিকিৎসা সেবা এগিয়ে গেলেও ওষুধের কাঁচামাল এখনও আমদানি নির্ভর, তাই এ নিয়ে আরও গবেষণার তাগিদ দেন জামাতের আমির। হাসান মাহমুদের রিপোর্ট। বুধবার প্রথমবার বড় পরিসরে জাতীয় চিকিৎসক সমাবেশের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDA। সকাল থেকেই মুখর হয়ে ওঠে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি, স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত না করা, BMDC-কে কার্যকর করা সহ 14 দফা দাবি জানান চিকিৎসকরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রোগীর সেবায় আরও মানবিক হতে হবে চিকিৎসকদের। একটা ইমপ্রেসিভ, স্মার্ট অ্যান্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেওয়া, তার জন্য আর কিচ্ছু লাগে না, জাস্ট একটা সফট অ্যান্ড ক্লিন হার্ট লাগে। মানুষকে ধারণ করা, সম্মান করা এবং এর মাধ্যমে নিজের স্রষ্টাকে পাওয়া,
এই আকুতিটা যদি থাকে আমরা অনেক কিছু ভালো করতে পারবো ইনশাআল্লাহ। দেশের ওষুধ খাতে নির্ভরতা কমাতে কাঁচামাল উদ্ভাবনের গবেষণার আহ্বান জানান তিনি। রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&Dতে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। দুর্ভাগ্যক্রমে রাষ্ট্রীয় কাঠামোতেই এটাকে কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, নাড়ছাড় করা হয় না। আমরা নিজের থেকে কি করতে পারি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে, এখান থেকে শুরু। আগামী দিনে মানবিক বাংলাদেশের নেতৃত্ব দিতে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান জামাত আমির। শেষ দুটো ঠিকানা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কুড়িগ্রামে বইছে কনকনে ঠান্ডা শীতল হাওয়া। রাত থেকে সকাল পর্যন্ত তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন নদী পাড়ের মানুষজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুয়েল রানা। জুয়েল, শীতের তীব্রতা কেমন দেখছেন এবং কি বলছেন নদী পাড়ের বাসিন্দারা, জানাবেন। ইসরাত, আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামে কিন্তু দিন দিন আসলে তাপমাত্রা নিম্নগামী হচ্ছে, যার কারণে কিন্তু ঠান্ডার যেটি সেটি কিন্তু ব্যাপক পরিসরে আসলে অনুভূত হচ্ছে। বিশেষ করে সকাল এবং সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত কিন্তু কনকনে ঠান্ডা আসলে অনুভূত হচ্ছে। দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি যে আপনি জানেন যে কুড়িগ্রামের সচিবালয় ব্রিফ করছেন ফায়ার সার্ভিসের ডিজি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আপনাদের সামনে তথ্য উপস্থাপন করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, জি জি জি, সময়টা বলেন, কত সময় লাগতে পারে? স্যার তো রাস্তায় আছেন, এখন এটা তো বলা যাচ্ছে না, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবেন। এই আর কি। ঠিক আছে ভাই। আপনার নাম কি? ভাই, আমার নাম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আমি মিডিয়া সেলের ইন্সপেক্টর। আপনারা অপেক্ষা করতে পারেন যদি বলেন, আমরা আছি এখানে। আসেন একদম সচিবালয়ের গেটে। আপনার নামটা? ভাই, মোহাম্মদ আনোয়ারুল না ইসলাম। না 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 না, ফায়ার সার্ভিসে ইন্সপেক্টর, মিডিয়া সেলের ইন্সপেক্টর। স্বরাষ্ট্র উপদেষ্টা আসার পরে ব্রিফ হবে, তারপরে কথা বলবেন। হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ডিজির নাম মহাপরিচালকের, আমি লাইভে মহাপরিচালক। দর্শক, আমরা আবারও কুড়িগ্রামে চলে যাচ্ছি জুয়েল রানার কাছে, এবং জুয়েলের কাছে প্রশ্ন ছিল যে শীতের তীব্রতা কেমন ছিল সেখানে এবং কি বলছেন নদী পাড়ের বাসিন্দারা। জুয়েল, জানাবেন আবারও। ইসরাত, শীতের তীব্রতা যদি বলতে যাই, কিন্তু সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে কিন্তু সকাল পর্যন্ত আসলে শীতের তীব্রতা খুবই অনুভূত হচ্ছে, যার কারণে কিন্তু এখানকার যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু বড় দুর্ভোগে পড়েছে। বিশেষ করে 16 নদ নদী বেষ্টিত এই জেলায় এই নদ নদীর তীরবর্তী এলাকার যারা হতদরিদ্র মানুষজন রয়েছে তারা কিন্তু এই শীতে আসলে দুর্ভোগে পড়ছে। এছাড়াও আমি প্রত্যন্ত এলাকার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে, জনপ্রতিনিধি, আমি তাদের সাথে আসলে কথা বলছি। তারা বলছে যে শীত নেবানোর জন্য তারা সরকারিভাবে 150 থেকে 200টি করে কম্বল পেয়েছে, সেগুলো কিন্তু তারা বিতরণ করছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি এই কনকনে ঠান্ডায় কিন্তু এখানকার যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু কষ্টে রয়েছে এবং শীত উপেক্ষা করে কিন্তু তারা মাঠে ঘাটে আসলে কাজ করছে। এছাড়াও কিন্তু এই শীতের কারণে জেনারেল যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আবহাওয়া অফিস বলছেন যে দিন দিন এই জেলার তাপমাত্রা আরো নিম্নগামী হবে এবং আজ কিন্তু জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। এখানে একজন ব্যক্তি রয়েছেন, আমি যদি একটু জানতে চাই যে আসলে শীত কেমন দেখছেন? শীত সন্ধ্যার থেকে সকাল 10টা পর্যন্ত শীত, এর ঠান্ডার ঠেলায় মানে মাঠে নামতে পারে না, মাঠে খুব কুয়াশা আর ঠান্ডা অতিরিক্ত, মানুষ কাজ করতে পারতেছে না। এই পর্যন্ত সংবাদ।
ইসরাত, আপনাকে জানিয়ে রাখি এই শীত নিবারণের জন্য কিন্তু জেলা প্রশাসন থেকে জেলার 9 উপজেলায় 27 লাখ টাকা এবং 12,000 কম্বল আসলে 9 উপজেলায় বরাদ্দ দিয়েছে, সেটি কিন্তু আসলে বিতরণ চলছে। আমরা কিন্তু দেখেছি যে প্রতি বছর এই ঠান্ডায় কিন্তু সরকারের পাশাপাশি বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ করে, তেমনটি কিন্তু এবার চোখে পড়ছে না। ইসরাত, এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে শীতের তীব্রতা এবং জনদুর্ভোগ নিয়ে বলছিলেন সহকর্মী জুয়েল রানা। অন্ধকার পেরিয়ে সাতক্ষীরার পালপাড়ায় যেন আলো ফুটেছে। নতুন পদ্ধতিতে নতুন জীবন ফিরে পেয়েছে সাতক্ষীরা, খুলনা এবং যশোরের মৃৎশিল্পীরা। আধুনিকতার ছোঁয়ায় উৎপাদন হচ্ছে নান্দনিক সব তৈজসপত্র। তবে উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণ চান কারিগররা। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্যচিত্রে বিস্তারিত সালমা জাহানের রিপোর্টে। দেশভাগের আগে কলকাতার বাজার জুড়ে শোভা পেত সাতক্ষীরায় নির্মিত মাটির থালাবাটি, হাঁড়ি, কাপ, মগসহ নানা বাহারি সব তৈজসপত্র। তবে দিনে দিনে প্রাচীন পদ্ধতিতে নির্মিত মাটির জিনিসপত্র গুণগত ও দৃষ্টিনন্দন না হয় সেই বাজার হারাতে থাকে। তবে সুখের খবর, নতুন কাজের ধারায় ঘুরছে হারানো বাজার। মাটি দিয়ে কষ্টকরভাবে জিনিসপত্র তৈরি করতে হতো, এখন সেটা উন্নত হয়েছে। এখন আমরা মেশিনের সাহায্যে সেটা তৈরি করছি। পালদের হারানো শিল্প ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নেয় স্থানীয় বেসরকারি সংগঠন উন্নয়ন প্রচেষ্টা। পালদের প্রশিক্ষণ দিয়ে পরিচয় করানো হয় নতুন কাজের কৌশলের সঙ্গে। 500 পাল সম্প্রদায়কে আমরা সংগঠিত করেছি এবং তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি। কৃষি জমির মাটির পরিবর্তে নদী খালের পরিত্যক্ত মাটিকে মণ্ড বানিয়ে ছাঁচে ফেলে এখন বানানো হয় চোখ ধাঁধানোর সব মৃৎশিল্প। তাতেই কমে যায় শ্রম, বেড়ে যায় উৎপাদন। পণ্যের প্রকারভেদে আগের থেকে 3 থেকে 5 গুণ লাভ পাচ্ছেন তারা। 2 রকম মাটি আছে, আটালো মাটি ও বেলে মাটি। আনি আমরা ওই বিলিন্দারে দিই ঘুলাই মেশিনে ওখানে ছেঁকি ছেড়ে দিই। এই পরিবর্তনে পালদের খুশির সঙ্গে ক্রেতাদের মধ্যেও মাটির তৈজসপত্র কেনার আগ্রহ বেড়েছে বহুগুণ। উপহারেও দেওয়া হচ্ছে শিল্পময় কারুকার্যে ভরা ডিনার সেট, চিত্রকর্ম, দেয়াল চিত্র, ওয়াল টেরাকোটা। এখান থেকে বিভিন্ন জিনিস কিনি, ওয়াল হ্যাঙ্গিং, মাটির পটারি, প্লেট, গ্লাস। ঘর সাজানোর জন্য অনেক সুন্দর এবং বিভিন্ন মানুষকে উপহার দেওয়ার জন্য খুবই সুন্দর। আধুনিক ধারায় সৃষ্টির উদ্যোক্তা প্রতিষ্ঠান বলছে এই পদ্ধতির ফলে পরিবেশ সুরক্ষা হচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও কেনাবেচা হচ্ছে। আবার মাটির নান্দনিক টালি, টাইলস যাচ্ছে ইউরোপ, আমেরিকায়। দেশের বাইরে ইটালি বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আমরা দেখেছি যে এই টালিটাকে আরও কী করে ফিনিশিং করা যায়, সৌন্দর্য বাড়ানো যায়, এই বিষয় নিয়ে আমরা তাদের সাথে আমরা কাজ করছি। পালেরা বিনামূল্যে শুধু প্রশিক্ষণ পায়নি, পেয়েছে প্রায় 5 লাখ টাকার বর্জ্য মাটিকে মণ্ড তৈরির ক্লে, হ্যান্ড জিগার, জগমগ তৈরির হুইল। পালপাড়ার 600 মৃৎশিল্পীদের মধ্যে বর্তমানে সাতক্ষীরা, খুলনা ও যশোরের 500 শিল্পী আজ শুধু তৈজসপত্র নির্মাতা নয়, প্রায় সবাই এখন বড় ব্যবসায়ীতে রূপান্তরিত হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজায় নুসারাত শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বিমান হামলায় 5 সাংবাদিক নিহত হয়েছে। এদিন আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকেরা আল আউদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন। এ সময় সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে হামলা চালালে সাথে সাথে আগুন ধরে যায়। স্যাটেলাইট চ্যানেল এক্সের পোস্ট বলছে, নিহত সাংবাদিকদের একজন আয়মান আল জাদি, যিনি নুসিরাত শরণার্থী শিবিরের কাছে আল আউদা হাসপাতালে তার সন্তান জন্মের জন্য অপেক্ষা করছিলেন। জলবায়ুর প্রভাবে প্রতি বছরই বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। গত বছর 2023 ছিল এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছর। তবে 2024 সাল সে রেকর্ডকেও ভেঙে দিয়েছে। বছরের শুরু থেকেই এল নিনোর প্রভাবে আবহাওয়া পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়। এতে এপ্রিল থেকে আগস্ট মাস জুড়ে ছিল তীব্র গরম এবং অতিষ্ঠ ছিল মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ।
একই সাথে বছর জুড়েই আঘাত হানে বন্যা ও জলোচ্ছ্বাস। এতে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়। নাসরিন আক্তারের রিপোর্ট। একদিকে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, অন্যদিকে ভয়াবহ বন্যায় প্রাণহানি। এল নিনোর প্রভাবে 2024 সালে বৈশ্বিক জলবায়ু এমনই এক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। তাপপ্রবাহ, খরা, অতিবর্ষণ, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জেরে 2024 সালের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে যে পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি ও সম্পদ ধ্বংস হয়েছে তার আর্থিক মূল্য অন্তত 31,000 কোটি ডলার। সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক বীমা ও পুনর্বিমা সংস্থা সুইস রে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 2024 সালের 22 জুলাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন। এদিন বৈশ্বিক গড় তাপমাত্রা রেকর্ড করা হয় 17.16 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এবছর 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে সবচেয়ে উষ্ণতম শহর ছিল কাতারের রাজধানী দোহা। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্যান্টানল জলাভূমিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে প্রায় 32,000 হেক্টর অঞ্চল। এল নিনোর কারণে বৃষ্টিপাত ও নিম্ন নদীর স্তর এই এলাকাটিকে আগুনের জন্য আরও সংবেদনশীল করে তুলেছিল। প্রতি বছরের মতো এবছরও হজ করতে যেয়ে প্রচণ্ড গরমে প্রাণ হারান শত শত হাজি। তীব্র দাবদাহের কারণে এ মৃত্যু হজ আয়োজক কর্তৃপক্ষের জন্য অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুধু তীব্র গরমই নয়, এবছর অসময়ে বন্যা ও ঘূর্ণিঝড়ের আঘাতে বিপর্যস্ত হয় বিশ্বের বিভিন্ন দেশ। সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা সুইস রে এর বিবৃতিতে বলা হয়, 2023-এর তুলনায় 2024 সালে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের হার ছিল 6% বেশি। এবছর 27 মে পাপুয়া নিউগিনিতে ভয়াবহ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে 2,000-এর বেশি মানুষ মাটির নিচে চাপা পড়ে। এতে প্রাণ হারান প্রায় 700। মে মাসে বাংলাদেশ ও ভারত উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এতে টানা 48 ঘন্টা পানির নিচে তলিয়েছিল সুন্দরবন। ফলে প্রথমবারের মতো এ বনাঞ্চলের প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্যে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। আকস্মিক বন্যায় কয়েক দশকের মধ্যে 2024 সালের আগস্টে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। এতে ফেনীতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় 50 লাখ মানুষ। সারা বছর আবহাওয়ার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে নভেম্বরে জলবায়ু প্রভাব মোকাবেলায় আজারবাইজানের বাকুতে জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলন COP29 অনুষ্ঠিত হয়। 2 সপ্তাহের দর কষাকষির পর শেষ পর্যন্ত জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও অভিযোজন ব্যয় বাবদ উচ্চ কার্বন নির্গমনকারী উন্নত দেশগুলো বার্ষিক 30,000 কোটি ডলার ব্যয়ের আশ্বাস দেয়। তবে বিশ্ব নেতাদের এ সম্মেলন আসছে বছরের জলবায়ু পরিস্থিতিকে কতটা স্বাভাবিক রাখতে পারবে তা সময়ই বলে দিবে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। খেলার খবর ফুটবল। সময়ের পরিক্রমায় বিদায় নিতে চলল আরও একটি বছর। দেশের ফুটবলও প্রাপ্তি অপ্রাপ্তির মিশ্র দোলাচলে কাটিয়েছে 2024 সাল। নারীদের সাফ জয় যদি হয় প্রাপ্তি, তবে সেখানে জামাল ভুঁইয়াদের আন্তর্জাতিক অঙ্গনে ব্যর্থতার ধারা বজায় রাখাটা ছিল হতাশার। তবে বছর শেষে সালাউদ্দিনের রাজত্বের অবসান হওয়াটা দেশের ফুটবলের জন্য স্বস্তি হলে হামজা চৌধুরীর ফিফা থেকে পাওয়া দেশের হয়ে খেলার ছাড়পত্রটা 18 কোটি মানুষের জন্য উৎসবের উপলক্ষ হয় বছর শেষে। এক নজরে দেশের ফুটবলের পুরোটা সালতামামিতে। 2024 সালটা দেশের ফুটবলের জন্য অনেক প্রাপ্তির, স্বস্তির। অন্তত নির্ভার থেকে সামনের বছরে পা রাখবার জন্য যথেষ্ট রসদ দিয়েছে শেষ হবার পথে বছরটা। বছরের সবচেয়ে আলোচিত ঘটনা যদি বলি, সেটা বাফুফে নির্বাচন। যে নির্বাচনে কাজী সালাউদ্দিনের 16 বছরের বাফুফের রাজত্বের ঘটে অবসান। বাফুফে সভাপতি হিসেবে খলনায়কে পরিণত হওয়ায় সাবেক ফুটবলার উত্তরাধিকার সূত্রে দেশের ফুটবলকে দিয়ে গেছেন বাফুফের ঘাড়ে প্রায় 10 কোটি টাকার দেনার বোঝা। তার প্রায় 1.5 যুগের আলোচিত সমালোচিত অধ্যায়ের সাথে সাম্রাজ্য শেষ হয়েছে সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদি ও আরেক সহ সভাপতি কাজী নাবিলেরও। নতুন বাফুফে নতুন সভাপতি হয়েছেন সাবেক ফুটবলার তাবিত আওয়াল।
আর যদি মাঠের সাইডলাইন থেকে মাঠে ঢুকি, সেখানে জামাল ভুঁইয়াদের প্রাপ্তির খাতাটা প্রায় শূন্য। 8টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র 2টিতে জয়, সেটাও ভুটান আর মালদ্বীপের বিপক্ষে। 6 হারের 4টি 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ফিলিস্তিন, অস্ট্রেলিয়া ও লেবাননের কাছে। বাকি 2 হারটাও জয় আসা দল ভুটান ও মালদ্বীপের বিপক্ষে। তবে মেয়েদের জাতীয় দলের পরিসংখ্যানটা বেশ ভালো। 8 ম্যাচে 5 জয়, 1টি ড্র, 2টিতে হার। অক্টোবরেই টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছে তহুরারা। সাফ অঞ্চলের টানা 2 শ্রেষ্ঠত্বের পর র্যাঙ্কিংয়েও এসেছে বড় সুখবর। হালনাগাদ করা ফিফা র্যাঙ্কিংয়ে 7 ধাপে এগিয়েছে বাংলাদেশ নারী দল। সাবিনারা 132 নম্বর থেকে শেষ করতে যাচ্ছে 2024। বিদায়ী বছরে বয়সভিত্তিক ফুটবলে এসেছে 3টি শিরোপা। প্রথমটি অনূর্ধ্ব 16 মেয়েদের সাফে, দ্বিতীয়টি মেয়েদের অনূর্ধ্ব 20 সাফে ভারতের সঙ্গে যৌথভাবে। আর অনূর্ধ্ব 20 ছেলেদের বিভাগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 5ই আগস্ট দেশে পট পরিবর্তনের পর পৃষ্ঠপোষক সরে যাওয়ায় শেখ জামাল, শেখ রাসেলের মতো বড় ক্লাব ঘরোয়া লিগ থেকে গেছে ছিটকে। মে মাসে টানা 5বার পেশাদার লিগ জিতে রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস। বিদায়ী মৌসুমে জিতেছে লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ট্রেবলও। তবে মাঠের ফুটবলের সবচেয়ে বড় প্রাপ্তি যদি বলা হয়, সেটা হবে লাল সবুজ জার্সিতে হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ছাড়পত্র পাওয়া। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য সকল রাস্তা এখন পরিষ্কার, অপেক্ষা শুধু সময়ের। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আমরা আবারও যাব সচিবালয়ে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হব সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের সঙ্গে। সাফওয়ান, আপনি তো ওখানে রয়েছেন, এখন কি অবস্থা দেখছেন এবং কি বলছে ফায়ার সার্ভিস, জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি সচিবালয়ের 2 নম্বর গেটের সামনে এবং আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে ফায়ার সার্ভিস বলেছে যে সচিবালয়ের যে আগুনের ঘটনা সেটি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে এসেছে। আপনারা জানেন গতকাল রাত 2টার দিকে এই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটলে প্রথমে 8টি ইউনিট আসে এখানে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য। তখন 8টি ইউনিট যখন নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, তখন কিন্তু ইউনিট বাড়িয়ে 11টি করা হয় এবং পর্যায়ক্রমে ইউনিট কিন্তু বাড়তে থাকে এবং ইউনিট সর্বশেষ ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায়, সারা রাতের চেষ্টায় এই আগুন বর্তমানে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ এসেছে। তবে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সচিবালয়ের 7 নম্বর যে ভবন, সেটির কিছু কিছু জায়গা থেকে এখনো ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিস সর্বশেষ যে আমাদেরকে যেটি জানিয়েছে যে 9টি ইউনিট ভেতরে ঢুকে আগুন নির্বাপনের চেষ্টা করেছে এবং বাকি যে ইউনিট সেগুলো বাহিরে ছিল, সেগুলো আসলে জায়গা সংকুলন না হওয়ায় ভেতরে যেতে পারেনি। এবং এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সচিবালয়ের ভবনের 8ম তলা থেকে আগুনের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। যদিও আগুন পুরোপুরি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ এসেছে, তবে ধোঁয়া কিছুটা রয়ে গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে একটি ব্রিফিং করার কথা রয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো এই পুরো আগুনের যে ঘটনাটি রয়েছে সেটি কিভাবে হয়তো আগুনটা লেগেছে সেই ব্যাপারে সংবাদ মাধ্যমে তিনি কথা বলতে পারেন। তবে প্রাথমিকভাবে তিনি যখন প্রথম সংবাদ মাধ্যমে কথা বলেছেন, তখন তিনি বলেছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্ভবত ঘটে থাকতে পারে। এছাড়া সচিবালয়ের এই যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু ডেকোরেশনের কাজ চলছিল, সেটির যে উপকরণ রয়েছে এর থেকে আগুন ছড়িয়ে যেতে পারে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস। তবে সারা রাতের যে অক্লান্ত পরিশ্রম সেটির মাধ্যমে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আগুন চলে এসেছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে সচিবালয় যে 7 নম্বর ভবন, এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পাশাপাশি সড়ক ও সেতু মন্ত্রণালয় এই আগুনের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে ভেতরে কোনো সরকারি গুরুত্বপূর্ণ নথি যেহেতু থাকে, সেটি আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো গুরুত্বপূর্ণ নথি আসলে পুড়ে গেছে কিনা সেটি সম্পর্কে এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। হয়তো ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে যখন সংবাদ মাধ্যমে কথা বলবে তখন হয়তো বা তিনি আমাদেরকে এই ঘটনাটি অবগত করতে পারেন। তবে ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু একদম ভবনের ভেতরে প্রবেশ করেছে। রাত্রে আগুনের যে তীব্রতা ছিল সেখানে কিন্তু সেই তীব্রতার মধ্যে ভবনের ভেতরে প্রবেশ করা অনেকটাই অসম্ভব ছিল। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা পুরো ভবনের নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে রেখেছে এবং ভেতরে কিন্তু তারা কাজ করে যাচ্ছে।
সবশেষে যেটি বলা যায় যে সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি কিন্তু নিয়ন্ত্রণে আস্তে আস্তে চলে আসতে শুরু করেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক রয়েছেন তিনি সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাটি দিবে এবং কবে নাগাদ তাদের উদ্ধার কার্যক্রম শেষ হবে বা আনুষ্ঠানিকভাবে তাদের যে অভিযান শেষ হবে সেটি হয়তো আমাদেরকে জানাবেন। তো এই ছিল রাজধানীর সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে আমার কাছে থাকা সর্বশেষ ইশরাত। আপনাকে ধন্যবাদ। সচিবালয় থেকে আগুনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান এবং ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।